নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 মান্দালয় জেল অবস্থিত, উত্তর হবে মায়ানমার। 2 হঠাৎ কাছাকাছি উঠে একটা সরগোল। 3 সুভাষিনীরা কয় বোন, উত্তর হবে 3 বোন। 4 রঞ্জনের ক্লাবের সঙ্গে তার সম্পর্ক ছিল 15 বছর। 2 দাগে চলে যায়, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 মাসি পিসি কবিতায় মহিলা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত, উত্তর হবে মাস। 2 লোকটা জানলই না কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা কয়টি, উত্তর হবে 5টি। এরপরে আছে ঘুরে দাঁড়াও, এর অর্থ কি, প্রতিবাদ করো। 4 মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। পুরাণে কার অস্থি নির্মিত বজ্রে বৃত্রাসুরকে বধ করা হয়েছিল, উত্তর হবে দধিচি মুনি। 3 দাগে দেখো, 1 সমাস শব্দের অর্থ সংক্ষেপ। 2 বর্ষায় এসে গেছে, বাক্যটি ক্রিয়ার কাল হবে ঘটমান বর্তমান। 3 সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ। 4 নিত্যবিত্ত অতীতকালে ক্রিয়ার রূপটি হলো খাইতাম। 5 ইতিমধ্যে এটি কোন ধরনের অশুদ্ধি, পদ গঠনগত অশুদ্ধি। 6 চলিত ভাষায় দেখতে পাওয়া যায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। এবার দেখো 4 দাগে। 4 1 দাগে আছে রাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল, উত্তর হবে কাকা। 4 2 দাগ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ কত বঙ্গাব্দে শেষ হয়, উত্তরটি হবে 1330 বঙ্গাব্দে। 4 3 বেথুন সাহেব কি পদ নিয়ে দেশে এসেছিলেন, গভর্নর জেনারেলের আইনমন্ত্রী। 4 শুভা গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে, সর্বশী ও পাঙ্গুলি, এছাড়াও একটি ছাগল ও একটি বেড়াল ছানা। চলে যাই 5 দাগে, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 5 1 স্বাধীনতা কবিতাটির মধ্যে 2টি পক্ষ আছে, আমি পক্ষ আর তুমি পক্ষ, এই আমি পক্ষের পরিচয় দাও। 5 স্বাধীনতা কবিতাটির মধ্যে 2টি পক্ষ আছে, আমি পক্ষ আর তুমি পক্ষ, এই আমি পক্ষের পরিচয় দাও। এই আমি পক্ষগুলো কবিতার কথক। 5 2 বাঁধন ভয়কে করব মোরা জয়, বাঁধন ভয় বলতে কি বোঝানো হয়েছে, ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা হরণ করেছে, তাদের বিপ্লবকে স্তব্ধ করে তাদের শিকলে বাঁধতে চায়। এরপরে দেখো 5 3 দাগ মাসি পিসি কবিতায় কোন শব্দ থেকে জ্যৈষ্ঠী শব্দটি এসেছে, জ্যৈষ্ঠ শব্দটি পরিবর্তিত হয়েছে জ্যৈষ্ঠ এবং যেটি পরিবর্তিত হয়ে রূপ পেয়েছে জ্যৈষ্ঠী। জ্যৈষ্ঠ কেটার দিন জ্যৈষ্ঠ কেটার দিন জ্যৈষ্ঠী। পরের প্রশ্ন দেখো, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, আরব্য রূপকথার কাহিনীর একটি উল্লেখযোগ্য চরিত্র হলো আলাদিন। সে একটি জাদু প্রদীপ পেয়েছিল, সেই প্রদীপটি ঘষলে তার মধ্য থেকে একটি দৈত্য বের হয়ে আসতো। আলাদিনের নির্দেশ অনুযায়ী সেই মুহূর্তের মধ্যে যে কোনো প্রকার অসম্ভবকে সম্ভব করে তুলত। এবার দেখে নাও 6 দাগে, বলেছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। বলেছে ভাব অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ করো। দেখো এখানে বাক্যের অর্থভিত্তিক যে প্রকারভেদগুলো রয়েছে, অর্থবোধক বাক্য, নঅর্থক বাক্য, নির্দেশক ও বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য। 6 2 দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব শব্দের অর্থ যুক্ত। 6 3 নিত্য সমাস কাকে বলে, যে সমাসের সমসমান পদগুলো নিত্য অর্থাৎ সর্বদাই সমাসবদ্ধ থাকে তাকে নিত্য সমাস বলা হয়। উদাহরণ দেখো, অন্য কাল সমান কালান্তর, অন্য ভাব ভাবান্তর। পরেরটি দেখো, নিত্য বর্তমান কালের একটি উদাহরণ,
যেমন দেখো, মায়েরা স্নেহময়ী হয়, আমি ভগবানে বিশ্বাস করি। পরেরটি দেখো, সঠিক বাক্যটি দেখো, আমি সাক্ষী দিয়েছি, আমি সাক্ষ্য দিয়েছি। তারপরে দেখো, অনুজ্ঞাবাচক বাক্য লেখো, এগিয়ে চলতে হবে, এগিয়ে চল। চলে যাই 7 দাগে, বলেছে 30টি শব্দে উত্তর লেখো। 7-এর 1, ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পের নায়ক চরিত্র রঞ্জন 1 বছর আগে থেকেই উপলব্ধি করতে শুরু করেছে তাকে নিয়ে ক্লাবের উন্মাদনা অনেকাংশেই হ্রাস পেয়েছে। তার মন একটু খারাপ হলেও এই বিষয়ে সে বিশেষ গুরুত্ব দেয়নি। ঠিক 1 বছর আগেই রঞ্জনের পুরনো ক্লাবের ফুটবল সেক্রেটারি ও কোচ এসে ওর সঙ্গে দল গঠনের ব্যাপারে আলোচনা করেছিলেন। কোন ব্যক্তিকে দলে সংযুক্ত করা যায় সেই বিষয়ে ওর পরামর্শও নিয়েছিলেন। তাদের সঙ্গে কথা বলার পর রঞ্জনের মনের ভারও অনেকাংশে লাঘব হয়েছিল। সাতের 2, নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে নাগরাজনের টিকিটের অ্যালবামটি ছিল অপরূপ সুন্দর। হয়তো রাজাপ্পার অ্যালবামের চেয়ে অনেক বেশি সংখ্যক টিকিট তাতে রক্ষিত ছিল না, তবে কোনো স্থানীয় দোকানেও অমর অ্যালবাম সহজেই পাওয়া যেত না। এক কথায় তার অ্যালবামটি ছিল অদ্বিতীয়। এই কারণে সকলেই নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। পরের প্রশ্নটি দেখো, বলেছে হরিচরণ বাবুকে দেখে তার সম্পর্কিত শ্লোকটি আমার মনে পড়ে যেত। শ্লোকটি কার লেখা? উত্তরটি হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা। শ্লোকটি উদ্ধৃত করো। শ্লোকটি হলো, কোথা গো ডুব মেরে রয়েছ তলে হরিচরণ, কোন গড়তে বুঝেছি শব্দ অবধি জলে, মুষ্টাচ্ছ খুব অরথে। এবার চলে যাই 8 দাগে। 8-এর 1 দাগে বলেছে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? শিকল ঝঞ্ঝনার মাধ্যমে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা রচিত হয়। পরেরটি দেখো, শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে। এই পংক্তিটির মাধ্যমে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। প্রশ্নোক্ত অংশটি কবি জয় গোস্বামীর মাসি পিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে কবি মাঝরাত ও ভোরের মাঝামাঝি সময়কে বুঝিয়েছেন, অর্থাৎ শেষ রাতের কথা বলা হয়েছে। পূর্ব আকাশে শুকতারা দেখা যায় সূর্যোদয়ের আগে। তারপরে দেখো, চাঁদ থামে তাল গাছে, অর্থাৎ আকাশে তখনও চাঁদের অস্তিত্ব আছে। আকাশে চাঁদ ও শুকতারাকে একসঙ্গে একমাত্র ভোরের প্রথম লগ্নেই দেখা যায়, তাই উদ্ধৃত অংশে মাঝরাত ও ভোরের সন্ধিক্ষণটি বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, মানুষ পরাধীন কখন হয়? কবি ল্যাংস্ট্রম হিউম রচিত স্বাধীনতা কবিতায় কবি স্বয়ং বলেছেন, মানুষ পরাধীন হয় তখনই যখন বলপূর্বক কোনো সময়ের স্বাধীন সত্তাকে হরণ করে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় রাজনীতিগতভাবে ক্ষমতা দখল করে মরণাস্ত্রের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়। এতে মানুষের স্বাধীনতাবোধের অপমৃত্যু হয়। তখনই মানুষ অন্যের অধীনে হয়ে যায়, নিজের উপর আর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। এবার দেখো 9 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর দাও। বলেছে সত্যি সে ভোলে নাই। কে কি ভোলেনি? অপু তার দুর্গাকে ভোলেনি। তারপরে দেখো 9-এর 2 দাগ, গ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বজয়ার কি মনে হয়? যা কিছু দরিদ্র, যা কিছু হীনতা, যা কিছু অপমান সবই রইল পেছনে পড়ে, এখন সামনে শুধু নতুন সংসার। 9-এর 3, সর্বজয়ার অনুরোধ বারবার করে। সর্বজয়া এই অনুরোধ বারবার করে কেন? এখান থেকে দেখো, অনেক দরদোষের পর নাপিত বহু একটু আধুলে আঁচল হইতে খুলিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়।
কাউকে যেন না প্রকাশ করে। সর্বজয়া এই অনুরোধই বারবার করেছিল। চলে যাই 10 দাগে। 10-এর 1 দাগে বলেছে, আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়ল, কেন? উত্তরটি তোমরা 309 পেজে দেখো। এখান থেকে দেখো, সর্বজয়া স্থানকাল ভুলে চিৎকার করে মেয়ের জন্য বিলাপ করে উঠল, কিন্তু দুর্গা আর চেয়ে দেখল না। দুর্গা তখন গৃহের ক্ষুদ্র গণ্ডি পার হয়ে নীলিমার হারিয়ে গিয়েছে। নীলিমায় হারিয়ে গিয়েছে। শরৎ ডাক্তার এসে জানালেন দুর্গা হার্টফেল করেছে। এমনই একটি ঘটনা নাকি 10 ঘরায় ঘটেছিল। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে দুর্গাদের উঠান ভরে গেল। পরের প্রশ্ন দেখো, মনে মনে বলিল রহিল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা। এখানে কোন কথার বিষয় বলা হয়েছে? আলোচ্য অংশে সোনার সিন্দুক কৌটোর কথা বলা হয়েছে। সোনার সিন্দুক কৌটোটি দুর্গা ভুবন মুখুজ্জের বাড়ি থেকে নিয়ে এসে নিজেদের বাড়িতে একটা কলসির মধ্যে লুকিয়ে রেখেছিল। বহুদিন পরে অপু সেটা খুঁজে পায় এবং বাঁশবনে ছুঁড়ে ফেলে দেয়, যাতে কেউ সেটা কোনোদিন খুঁজে না পায়। এখানে সেই কৌটোটির কথাই বলা হয়েছে। পরেরটি দেখো, 11 দাগে চলে যাই। 11-এর 1 দাগে বলেছে, নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন, কেন এই কর্তব্য স্থির করেছেন, এই বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভবিষ্যতে কারা সংস্কার কার্যকে নিজের একটা কর্তব্য বলে মনে করেছেন। অনেকদিন কারাবাসের পর সুভাষচন্দ্র বসু কারাশাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের কথা উপলব্ধি করেন। কারাশাসনের প্রণালী নির্ণয়নের ক্ষেত্রে তিনি ব্রিটিশ প্রণালীর অনুসরণের পরিবর্তে আমেরিকান, ইউনাইটেড স্টেটের মতো উন্নত দেশগুলোর ব্যবস্থাই অনুসরণযোগ্য বলে মনে করেন। কারণ ভারতীয় কারাশাসন প্রণালী অর্থাৎ ব্রিটিশ প্রণালী একটা খারাপ আদর্শের অনুসরণ মাত্র। পরের প্রশ্নটি দেখো, ভুলুম না ভাই এই রাত্রের কথা, সেই রাত্রের বর্ণনা দাও। বিশিষ্ট সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে চিত্রিত হয়েছে দাঙ্গা পরিস্থিতির রাত্রিকালীন ভয়াবহতার চিত্র। নিদারুণ রাত্রে তীব্র ভয়াবহ পরিবেশের সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ধর্মের দুই মানুষ, নায়ের মাঝি ও সুতা মজুর, একে অপরের সঙ্গে পরিচিত হয়। পরিচয়ের প্রথম লগ্নেই তাদের মনে দানা বেঁধেছিল অস্বাভাবিক অবিশ্বাস, নিদারুণ সন্দেহ এবং একক্লান্ত হওয়ার ভীষণ ভয়। কিন্তু পরিস্থিতির ভয়াবহতাই বুঝি পরবর্তী ক্ষেত্রে বিপরীত স্রোতে জাগিয়ে তুলেছিল একে অপরের প্রতি আস্থা, সহানুভূতি ও ভালোবাসা। তাই যখন অবস্থার ভয়াবহতার কথা ভুলে জেদি দুশ্চিন্তিত মাঝি বুড়িগঙ্গা পার হয়ে নিজের ঘরে ফিরতে তৎপর, তখন সুতা মজুর তাকে বাধা দেয়। সে কিছুতেই মাঝিকে পুলিশের বা দাঙ্গাবাজদের হাতে খুন হতে দিতে চায় না। করুণ ভবিষ্যতের আশঙ্কায় সুতা মজুদের জিজ্ঞাসা, যদি তোমায় ধরিয়া ফেলায়? তার অনুকম্পার উত্তরে মাঝি বলে, তাকে ধরতে পারবে না। দাঙ্গার বীভৎস সময়ে দাঁড়িয়েও মাঝি ও সুতা মজুর তাদের ধর্মীয় ভেদাভেদ ভুলে যে মানবতার বাঁধনে কাছাকাছি এসেছিল, সেই সম্প্রীতির কথাই মাঝি কোনোদিনই ভুলবে না বলে উদ্ধৃত অংশে জানিয়েছিল। পরের প্রশ্ন দেখো, শুক্লা দ্বাদশীর রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এই রকম হওয়ার কারণ কি? শুক্লা দ্বাদশীর রাতে শুভা শয়ন গৃহ থেকে বাইরে এসে তার চিরপরিচিত নদীর তীরে কচি ঘাসের ওপর শুয়ে আকুল হয়ে যেন ধরণীকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল, প্রকাণ্ড মুখ মানব মাতা যেন তাকে যেতে না দেয়, দুই বাহু দিয়ে যেন তাকে ধরে রাখেন। শুভার ইচ্ছা ছিল না
তার গ্রাম মনসত্বর বন্ধুদের ছেড়ে যেতে। সে কথা বলতে পারে না, তাই নতুন মানুষ নতুন পরিবেশে সে মানিয়ে নিতে পারবে না, তাই সে মানসিকভাবে সম্পূর্ণ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। পরের প্রশ্ন ১২-১, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমী কবি। পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তার মন ছিল ব্যাকুল। তার এমন মনোভাবের প্রকাশ ঘটেছে তার বিভিন্ন কবিতায়। স্বাভাবিকভাবেই তার কবিতায় প্রতিফলিত হয়েছে স্বাধীনতাকামী ভারতবাসীর মুক্তির আকাঙ্ক্ষা। এমনই কবিতা হলো শিকল পরার গান। ইংরেজ শাসনে ভারতবাসী শোষিত ও লাঞ্ছিত। পদে পদে পীড়ন সহ্য করতে হয়েছে তাদের, তাই ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নানা সময়ে বিপ্লবে অংশগ্রহণ করেছেন। এর ফলে তাদের হতে হয়েছে কারারুদ্ধ এবং রক্তাক্ত। তবু বিপ্লবের পথ থেকে পিছিয়ে যাননি ভারতীয়রা। ইংরেজদের লৌহ শৃঙ্খলের ভয়ে ভীত না ভারতবাসী, বরং সেই শৃঙ্খল পরেই তারা ব্রিটিশকে লৌহ শৃঙ্খলে ভাঙতে মরিয়া। কবিতায় বলেছেন, এই বাঁধন পরেই বাঁধন, ভয়কে করব মোরা জয়। ভারতবাসীরা যেন ছল করে শিকল পরতে তৎপর হয়ে উঠেছেন, কারণ পরাধীনতার বাঁধন যত বৃদ্ধি পাবে ততই বাঁধন হবে শিথিল। কেবল ভয় নামক ভূতটা জয় করতে পারলেই কোনো শৃঙ্খলই আটকে রাখা যাবে না ভারতীয়দের। কবির বিশ্বাস, দেশপ্রেমিকগণ ফাঁসির মঞ্চেই জীবনের জয়গান রচনা করবেন, আপন বুকের অস্থি দিয়ে বজ্রানল প্রজ্বলিত করবেন এবং মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করবেন তারা। এর ফলেই অবসান ঘটবে লাঞ্ছনার। এইভাবেই শিকল পরার গান কবিতায় স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা প্রকাশিত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো। উদ্ধৃতিটি আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট কবি জয় গোস্বামীর মাসিপিসি নামক কবিতা থেকে গৃহীত। আলোচ্য কবিতায় কবি সমাজের শ্রমজীবী মহিলাদের জীবনযাপনের এক টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছেন। কবিতায় উল্লেখিত মাসিপিসিরা হলেন গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলারা। চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছুটে চলেন। নানা বাধা ও প্রতিবন্ধকতার মধ্য দিয়েই তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয়। পরিবারের সদস্য অনেক, কিন্তু উপার্জন করে হয়তো একজনই। ফলে কঠোর শ্রমের মাধ্যমে দুমুঠো অন্নের সংস্থান করতে হয় তাদের। বছর শেষ হয়, নতুন বছর আসে, কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না তাদের জীবনের। প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি সময়ের প্রবহমানতার শ্রমজীবী মানুষদের অপরিবর্তনীয় জীবন সংগ্রামের ইঙ্গিত করেছেন। পরের প্রশ্ন দেখো, লোকটা জানলই না কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো। দেখে নাও নামকরণ সার্থকতা। এরপরে দেখো আছে 13 দাগে,